হিসাব বিজ্ঞানের ক্লাস হচ্ছে চতুর্থ অধ্যায়ে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। আমি বোর্ডের মধ্যে তোমাদেরকে দিয়েছি এই মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন করতে গেলে প্রথমে আমাকে লেনদেনকে দুই ভাগে ভাগ করতে হবে। একটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন আর একটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। এই মূলধন জাতীয় লেনদেনকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তোমার প্রাপ্তি বা আয় আর একটা হচ্ছে বিয়োগ। এখানে মুনাফা জাতীয় লেনদেনকে যদি তুমি দুই ভাগে ভাগ করো, একটা হবে তোমার প্রাপ্তি বা আয় আর একটা হচ্ছে প্রদান বা ব্যয়। এখন কথা হচ্ছে যে আমাদের যে লেনদেন করতে হবে, এই মূলধন জাতীয় লেনদেন বলতে কি বোঝায় আমাদের প্রথমত তা জানতে হবে। এর সাথে সাথে মূলধন জাতীয় প্রাপ্তি ও আয় আমাদেরকে জানতে হবে। আমি নিচে তোমাদের সুবিধার্থে মূলধন জাতীয় ব্যয় কাকে বলে তা দিয়েছি। প্রিয় শিক্ষার্থী দেখো এইদিকে হোয়াইট বোর্ডের দিকে আমি এখানে লিখেছি যে সকল ব্যয় অনিয়মিত, টাকার পরিমাণ বড় এবং এক বছরের অধিক সময় সুবিধা ভোগ করা যায়, ওই সকল ব্যয় মূলধন জাতীয় ব্যয়। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, দেখো আমি বলছি যে ব্যয়টা আমার অনিয়মিত হবে, সব সময় হবে না, টাকার পরিমাণ বড় হবে এবং যে ব্যয়টা আমি করলে এক বছরের চেয়ে অধিক সময় সুবিধা ভোগ করতে পারবো, এই ধরনের ব্যয়কে আমি সাধারণত মূলধন জাতীয় ব্যয় বলেছি। এখন দেখো এই মূলধন জাতীয় ব্যয় কি কি হতে পারে। আমরা যদি এখানে যে সকল উদাহরণ দিয়েছি এগুলো যদি মুখস্থ করে থাকি তাহলে আমরা সহজে পারবো। আমি দিয়েছি জমি, আসবাবপত্র, যন্ত্রপাতি, মোটর গাড়ি। প্রশ্ন আসতে পারে, স্যার এগুলো যে মূলধন জাতীয় ব্যয় হবে তা কীভাবে বুঝতে পারি? আমি তোমাদেরকে বলেছি অনিয়মিত বলেছিলাম, টাকার পরিমাণ বড় বলেছি, এক বছরের চেয়ে অধিক সময় বলেছি। এখন জমি যদি আমি কিনি, আমি জমি সবসময় কিনতে পারি না। সবসময় কিনতে পারি না। আসবাবপত্র সবসময় কিনতে পারি না, যদি একবার কিনে থাকি অনেকদিন ব্যবহার করা যায়। এখন আসবাবপত্র কিনতে গেলেও আমাদের টাকার পরিমাণ বড় হবে। এরপর যন্ত্রপাতি বলো, মোটর গাড়ি বলো, এগুলো হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, যা কিনে থাকলে এক বছরের চেয়ে বেশি ভোগ করতে পারবো। এছাড়াও এই সম্পত্তি ক্রয় করতে গেলে যদি এখানে যদি কোনো খরচ হয়, সেই খরচগুলোকেও আমরা মূলধন জাতীয় ব্যয় করব। এরপর আসা যাক, লিখেছি মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয়। যে সকল প্রাপ্তি নির্দিষ্ট সময় পর পর বা নিয়মিত আদায় হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে উপযোগিতা শেষ হয়ে যায় তাকে মুনাফা জাতীয় প্রাপ্তি বলে। আমি আবার বলতেছি, যে আয়টা প্রাপ্তি মানে আয়, প্রাপ্তি মানে আয়, যে আয়টা নির্দিষ্ট সময় পর পর, হয় 5 দিন, হয় 1 দিন, হয় 1 সপ্তাহ, এরকম সময় পর পর, না হলে নিয়মিত প্রত্যেক দিন আদায় হয়, না হলে যেটা তুমি নিয়েছ সেটা যদি একটি নির্দিষ্ট সময়ের পর উপযোগিতা শেষ হয়ে যায় সেটাকে আমরা মুনাফা জাতীয় প্রাপ্তি বলবো। এখন প্রশ্ন আসতে পারে, স্যার মুনাফা জাতীয় প্রাপ্তি ও আয় কি একই ধরনের হতে পারে? মুনাফা জাতীয় প্রাপ্তি ও আয় একই ধরনের নয়, তাদের মধ্যে পার্থক্য বিদ্যমান রয়েছে। আমি কিছু উদাহরণ এখানে দিয়েছি, যেমন পণ্য বিক্রয়লব্ধ অর্থ, ব্যাংক জমার সুদ, প্রাপ্ত বাড়ি ভাড়া, প্রাপ্ত কমিশন, এগুলো সবগুলো হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি। এখন এটা মুনাফা জাতীয় আয় কখন ব্যবহার করা যাবে? দেখো, যদি এই অঙ্কগুলোতে যদি কোনো বিগত বছর বা অগ্রিম বছরের কোনো টাকা যদি অন্তর্ভুক্ত থাকে, সেগুলো বিয়োগ করে যে টাকাটা আমরা পাবো সেটা হচ্ছে মুনাফা জাতীয় আয়। আর বিগত বছর বা অগ্রিম বছরে যে কথাটা বলা থাকে সেই টাকা বাদ না দিয়ে যে টাকাটা আমরা সরাসরি পাই সেটা হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি। এখন দেখো, কোনো প্রশ্নের মধ্যে যদি মুনাফা জাতীয় প্রাপ্তির যে দফা রয়েছে তার মধ্যে যদি কোনো বিগত বছর বা অগ্রিম বছর উল্লেখ না থাকে, যাই মুনাফা জাতীয় প্রাপ্তি হবে তা হবে যে মুনাফা জাতীয় আয়। সবাই আশা করি বুঝতে পেরেছ। আগামী ক্লাসে আমরা এর পরবর্তী অংশটুকু তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।